আমি এই মুহূর্তে আমি অয়ন স্টুডিওতে রয়েছি, আমার সঙ্গে আমার সহকর্মী অতনু রয়েছে, আমার সঙ্গে অতনু আমাদের সঙ্গে রয়েছেন। এই যে মার খাওয়ার অভিযোগ, মারধরের অভিযোগ, খুনের হুমকির অভিযোগ, একেবারে মূল অভিযোগকারী কিশোর হালদার তিনি আমাদের সঙ্গে রয়েছেন। কিশোর হালদার নিজে বলবেন আজ এখানে বসে যে ঠিক কি কি হয়েছিল তার সঙ্গে। না, তার আগে আমি একটু বলি, দেবরাজ চক্রবর্তী সামনে যখন যাই আমরা আমাদের কাজে কর্মে, একটা নিপাট ভদ্রলোক, মুখে সুন্দর হাসি সবসময়, একেবারে ভোলা ভালা, ভদ্র, নম্র, সেই দেবরাজ চক্রবর্তী বিশ্বাস করতে হবে কিশোরবাবু যে 1300 কোটি টাকা 2000 কোটি টাকার মালিক সেই দেবরাজ চক্রবর্তী খুনের হুমকি দিয়েছেন, সেই দেবরাজ চক্রবর্তী তোলা তুলেছেন। এটা তো তোলাবাজ, ফুললি তোলাবাজ। তা আমি তো আক্রান্ত। আমাকে 2024 সালে 15ই ডিসেম্বর যখন আমি আক্রান্ত হই, আমাকে 1 কোটি টাকা চাওয়া হয়েছিল এই সমরেশকে দিয়ে। আমার কাছে আপনার প্রজেক্ট কত টাকার ছিল? আমার প্রজেক্ট এই 12-14 কোটি টাকার ছিল। 1 কোটি টাকা চাওয়া হয়। আমার নিজের জমি, নিজে কর্পোরেশনের স্যাংশন নিয়ে আমি কাজ করছিলাম। আমাকে কিছু টাকাও দিয়েছিলাম, আমি 27 লক্ষ টাকার মতো দিয়েছিলাম। তারপরেও কম বয়স থেকে দেবরাজকে চিনতেন, আপনার কাছে টাকা চাইলো? দেবরাজকে আমি চিনতাম, খুব ছোটবেলা থেকেই চিনতাম। আপনার কাছে টাকা চাইছে? হ্যাঁ, আমার কাছেও টাকা চাইছে। ঠিক আছে, এবং আমাকে ফোন করে ডেকেছে, ওর বাড়ির নিচে যে অফিস ছিল ওখানে ডেকেছে, যে সমরেশের সাথে কথা বলে নাও। কে সমরেশ? সমরেশ 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, বিধাননগর কর্পোরেশন। আচ্ছা, এই সমরেশের নামে আমি এফআইআর করি। 21 নম্বর 1 ছিল। 8 জনের নামে কমপ্লেন করি। 4 জনকে অ্যারেস্ট করে আর বাকি কাউকে অ্যারেস্ট করে না। শুধু মানে টিম গঠন, তদন্ত হচ্ছে চিলাপোতা, বিভিন্ন জায়গায় তদন্ত হচ্ছে, ইউপি, বেনারস, কোনো জায়গা বাদ দিইনি, কিন্তু আলটিমেটলি ধরেনি। তখন আমি আপনাদের এই নিউজের সামনে বলেছিলাম যে বড় মাথা আছে এর উপরে, ভয়তে কিছু মুখ খুলতে পারিনি। ভয়তে কেউই মুখ খুলতে পারেনি, কেউই পারেননি। এখন ভয় আউট, ভরসা ইন, তাই এখন মুখ খুলছেন। আজকে দেবরাজের এই পরিণতি কেন? আজকে দেবরাজের এই পরিণতি অতনু, যে গত 11 বছর ধরে এইভাবে তোলাবাজি, হুমকি, খুনের হুমকি, মারধর, এইসব অভিযোগ উঠেছে। একটু রৌনকের কাছে যাই, আদালতে পেশ হয়েছে। রৌনকের সঙ্গে কথা বলি একবার। রৌনক, আমরা দেবরাজ চক্রবর্তী সম্পর্কে যা যা জানতে পারছি এখনো পর্যন্ত 1300 কোটির সম্পত্তি প্রায়। সেই দেবরাজ চক্রবর্তী দুর্দণ্ড প্রতাপ, উত্তর 24 পরগনা নাকি পুরোটাই তার গ্রিপে ছিল। আজ তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখলেন? দেখে একেবারেই তার বডি ল্যাঙ্গুয়েজ সকাল থেকেই একই রকম ছিল, কার্যত চোখে মুখে একটা চিন্তার ছাপ ছিল, এবং তাকে একাধিক প্রশ্ন করা হলে কোনো প্রশ্নর কিন্তু তিনি উত্তর দেয়নি। এবং তোমায় দেখাবো, যখন তাকে আদালত চত্বরে নিয়ে আসা হয় সেই জায়গায় দাঁড়িয়ে সকালে যখন তাকে শারীরিক পরীক্ষার সময় বের করা হয়েছিল, একই রকম একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল, বা চোখে মুখে কাজও তার চিন্তার ছাপ তাও স্পষ্টত দেখা যাচ্ছিল। এবং এই বেনামে যে সম্পত্তি 1300 কোটি টাকার, এর পেছনেও কিন্তু একটা রৌনকের সঙ্গে কথা বলবো অতনু, কিন্তু একটা বিষয় হচ্ছে এই যে কিশোরবাবু ছোটবেলা থেকে, তুমি প্রশ্ন করলে, ছোটবেলা থেকে চিনতেন দেবরাজ চক্রবর্তীকে। এদের কি এরকম হয়ে গিয়েছিল অবস্থা যে আত্মীয় স্বজনও যদি প্রমোটারি করে বা বাড়ি ঘর করে তাদের কাছ থেকেও তোলা তুলবে? হ্যাঁ, এরা তাই করতো, এরা ঠিক তাই করতো। এদের তোলা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই, শুধু তোলাই। এদের পয়সা দাও, যে কোনো ব্যাপারে পয়সা ছাড়া কেউ, মানে একটা ঘর করতে গেলে, ছোট মতন ঘর 1 তলা 2 তলা করতে গেলে, সেখানেও এরা হিস্সা নিত, পয়সা নিত। আর আপনি যে 1,27 লক্ষ দিয়েছিলেন তাতে সন্তুষ্ট করতে পারেননি? না, সন্তুষ্ট করতে পারিনি। তা বাদেও বলছে স্কোয়ার ফিট 450 টাকা করে স্কোয়ার ফিট দিতে হবে। মানে আমাদের মতো সাধারণ প্রমোটাররা ভয়তে তো কোনো মুখই খোলেনি। আর কি করে আমরা মুখ খুলবো? ডাইরেক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত তার মাথায়। ঠিক আছে, আমার এই ব্যাপারটা নিয়ে আমি ডাইরেক্টর জেনারেল রাজীব কুমারের কাছেও গেছিলাম, তখন কোনো ফল পাইনি। সিএমকে আমি, মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট ইমেল করেছিলাম ভিডিও ফুটেজ সমেত, কোনো রেসপন্সিবিলিটি নেই। আজকে তো তার ফল, রেজাল্ট এই এসে দাঁড়ালো। আসলে অতনু সোনার ছেলে ছিল তো। হ্যাঁ, মানে আমি সেটাই ভাবছিলাম যে এই যে আপনার কাছ থেকে 1 কোটি টাকা চাইছে, যে কারো, যে 1 কোটি হোক বা কারো কাছে 50 লাখ হোক, এই যে টাকা চাইছেন, এই টাকাটা পুরোটাই তার মানে দেবরাজেরই থাকতো টাকাটা? না, এটা তো কখনই না, দেবরাজের কাছে কেন থাকবে? আচ্ছা, তাহলে এ সব পাট লেভেলে চলে যেত না, উপরের লেভেলে, সব কেমিস্ট্রি চলে যেত। মানে দেবরাজের কিছু করার ছিল না, ওকে টাকাটা তুলতে হতো। ও তো টাকা তুলতো, ও বানিয়েছে, ও 2000 কোটির সম্পত্তি বানিয়েছে।
কি করতো? 2000 কোটির সম্পত্তি তো একজন বড় ব্যবসাদার বানাতে পারেন, না না, তাছাড়া তো আর চাকরিজীবী ওই কেউ যে বানাতে পারেন তোলাবাজি না না। নিশ্চয়ই করলে- দেবরাজ চাকরি করতেন। হ্যাঁ চাকরি করতে, কি করতেন? ওই যে কাউন্সিলর, কাউন্সিলর তো 10,000 টাকা ভাতা। কাউন্সিলর 10,000 টাকা। তাতে তোলা 2000 না তুললে কোটি কি টাকা। করে এত 2000 কোটি টাকা কি করে বানাবে? চিলাপোতার মতন জায়গায় 35 একর জায়গা নিয়ে রিসর্ট করছে, দুবাইতে বিজনেস করছে, 35 একর, অত 35 একর পাহাড় কেটে বানাচ্ছে। কত বড় ক্ষমতা, চিলাপাতায়? কত, হ্যাঁ আপনার কাছে কত তথ্য বড় আছে সেটা? মানে প্রভাবশালী। তথ্য তো পুলিশ বার করবে, আমি তো বলে দিলাম পুলিশকে, পুলিশও আচ্ছা। জানে, সব জানে। আচ্ছা। সিবিআই তদন্ত হোক, এনআইএ তদন্ত হোক, ইডি সব তো বেরিয়ে ইতিমধ্যে যাবে। স্ক্যানারে রয়েছে, ইডি ইডি স্ক্যানারে। স্ক্যানারে রয়েছে, সব বেরিয়ে যাবে। আচ্ছা, এই যে আপনার কাছে 1 কোটি টাকা চাইলো, আপনি তো প্রথমে বললেন দেবেন না, তারপর কি হলো? না না, আমাকে তো কম্প্রোমাইজ করতে হয়েছিল। আমি 50 লাখ বলেছিলাম লাস্টে বলে যা 50 দাও, কিন্তু স্কোয়ার ফিটটাও নিও না। না না, স্কোয়ার ফিট 450 টাকা দিতে হবে। আর 50-তে ইয়ে হলে 27 লাখ টাকা দিয়েছিলাম তারপর? এই সমরেশকে। তারপর আপনি কাজ করতে পারলেন। তারপরে আমি টাকা দিইনি, কাজ করছিলাম। সমরেশ একদিন আমার সাইড থেকে যাচ্ছিল, আমাকে ডেকেছে, আমি যাইনি, আমি অন্য লোকের সাথে কথা বলছিলাম। ও ইগো, সঙ্গে সঙ্গে পরের দিন 40টা ছেলে পাঠিয়ে দিয়ে রিভলভারের বার দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দিল। আপনার বাড়িতে? আর ধরে আমাকে জমি থেকে বের করে দিল, মানে কাজ করতে হবে না। তখন আমার পাইলিং চলছিল। আজকে আমার বিল্ডিংটা কমপ্লিট। তারপরে কিভাবে হেনস্থা করে আপনি শুনুন। তার কিছুদিন পরে, 2 মাস 3 মাস পরে, আমার ফলস অ্যাড্রেস দিয়ে, আমি থাকি তেগড়িয়া মালঞ্চপাড়া, অ্যাড্রেস দিল কোথায়? বাগুইহাটি রেলপুকুর। আচ্ছা। অ্যাড্রেস দিয়ে বাগুইহাটি রেলপুকুর, রেলপুকুর অ্যাড্রেস দিয়ে একটা চিঠি করলো যে ওই জায়গার পরে ক্লাব ছিল, আপনার যে জমি। আমার জমি হ্যাঁ। ক্লাব ছিল। এই বলে ওইখানে চিঠি দিল। তো আমি 3টে চিঠি পাইনি। বারাসাত কোর্ট থেকে টেম্পোরারি একটা ইঞ্জেকশন আনলো, আর ওই ইঞ্জেকশনটা ব্যাকএন্ড করতে আমার 7 মাস লেগে গেল। 7 মাস 8 মাস ওটা ক্যান্সেল করলাম। তারপরে আমি কাজে হাত দিলাম। নানাভাবে তার আগে harass পুলিশ করা। দিয়েই আমাকে হ্যারাস্তা করলো, বন্ধ করে দিল কাজ। ঠিক আচ্ছা, আছে, আপনি পুলিশের কাছে গিয়েছিলেন, কোনো লাভ হয়নি। কোনো লাভ হয়নি। তাহলে এবার ভাবুন, আপনার তো পরিবারে কারা আছেন আপনার? আজকে আমি আমার ছেলে আছে, 1 ছেলে 1 মেয়ে, আমার ওয়াইফ। আমরা আতঙ্কে ভুগতাম যে কবে না এরা শুট করে দেয়, মেরে দেয়। কিন্তু সত্যি কথা বলতে কি, আজকে পরিবর্তন হয়েছে। আজকে আমি জোড়হাত করে বলছি, মাননীয় যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, সত্যি ওনার যে মানে এত সুন্দর কাজ করছেন, মানে এইভাবে জোড়হাত করে মমতাকেও বলেছিলাম, কিন্তু কোনো সুরাহা পাইনি। শুভেন্দু অধিকারী তো ওখানে গিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বলেছিলেন যে এই ডাকাত, তিনি বলে ডাকাত বলেছিলেন, নাম বলেননি, ডাকাত বলেছিলেন। ডাকাত বলেছিলেন, এবং এও পার পাবে না এটাও বলেছিলেন। আমি আসবো আপনার কাছে। অতন একটু রৌনকের কাছে আবার যাই। রৌনক একেবারে বারাসাত আদালত চত্বর থেকে যেহেতু রয়েছে, বারাসাত আদালতে যেটা বলছিলাম, রৌনক যেটা বলছিলাম যে 14 দিনের পুলিশি হেফাজত তুমি বলছিলে চাইছে পুলিশ, কেন? দেখো, এখন পর্যন্ত জানা যাচ্ছে যে ধরনের মামলায় দেবরাজ চক্রবর্তী অভিযুক্ত রয়েছে, একে তো এরকম তোলাবাজি, ভয় দেখিয়ে তোলা আদায় করা, ক্রিমিনাল ইন্টিমিডেশন সহ ক্রিমিনাল কনস্পিরেসি এবং খুনের হুমকি দেওয়ার একটা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেক্ষেত্রে এই প্রত্যেক কটি মামলায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। কারণ যে 1300 কোটি টাকার সম্পত্তির কথা সামনে আসছে, সেই সম্পত্তি করার ক্ষেত্রে দেবরাজ চক্রবর্তীদের একটি কোম্পানি ছিল, সেই কোম্পানিতে কিন্তু কোটি কোটি টাকা ট্রানজাকশন হয়েছে। তো তদন্তকারী আধিকারিকদের অনুমান যে এই কোম্পানিকে সামনে রেখেই তারা হয়তো এই আর্থিক প্রতারণা চক্র বা জমি জবরদখল করা থেকে শুরু করে ফ্ল্যাট বাড়ি জবরদখল করে যে তোলাবাজির টাকা তারা তুলতো, সেই টাকাই কোম্পানিতে তারা লাগাতো। সেক্ষেত্রে এরকম একাধিক যারা প্রমোটার অভিযোগ করছে, স্থানীয় বাসিন্দা যারা অভিযোগ করছে, তাদের কাছে এরকম হুমকি দিয়ে টাকা তোলা হয়েছিল, সেই অভিযোগের পেছনে দেবরাজ ছাড়াও আরও বড় কোনো মাথা রয়েছে কিনা এই বিষয়ে কিন্তু সুনিশ্চিত হতে পুলিশের তরফ থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং তার যে একটা দাপট এতটাই ছিল যে উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু জমি বা ফ্ল্যাট নয়, একেবারে স্থানীয় বাসিন্দাদের যে বাড়ি, সেই বাড়িও কিন্তু তিনি দখল করেছিলেন। কারণ কিছুক্ষণ আগেও দেখা গেছে যখন তাকে থানা থেকে বের করা হচ্ছে, সেই থানার সামনে গিয়ে কিন্তু বহু স্থানীয় বাসিন্দা তারা অভিযোগ করছিলেন যে আগে যখন তৃণমূল কংগ্রেসের সরকার
দরকার ছিল দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তারা মুখ খুলতে আসলে থানায় অভিযোগ নেওয়া হতো না, কিন্তু এখন তাকে গ্রেফতার করা হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু যারা ভুক্তভোগী তারা তার বিরুদ্ধে একেবারে অভিযোগের একদম। যে তীর তা কার্যত উগরে দিচ্ছে। একদম সরাসরি এখন বহু অভিযোগকারী সামনে আসছে নতনু, এবং বলতে সাহস পাচ্ছেন। আপনি মার খাওয়ার পরে সেদিন বলার সাহস পেলেন কোত্থেকে? না পুলিশের সাহায্য, না তৎকালীন মুখ্যমন্ত্রীর সাহায্য, না কাউন্সিলরদের সাহায্য, বরং আপনাকে হেনস্থা করা হচ্ছিল। মিডিয়ার সামনে মুখ খুললেন কি করে? অ্যাকচুয়ালি আমি সত্য পথে চলি, আমি নিজের পরোয়া করি না, আমি যেটা সত্য আমি সেই সত্য রাস্তায় চলি, যার জন্য গড আমাকে সেই সাহসটা দিয়েছিলেন। না রুলিং পার্টির এগেনস্টে তখন বলা তো, আর দেবরাজ আর মানে এরা তো কিং, আর তারপরে মাথায় হাত রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, দেবরাজকে ছোটবেলা থেকে চেনেন বলছেন, কিরকম দেখেছিলেন? ছোটবেলা খুবই সাদাসিধা দেখেছিলাম। ছোটবেলা তো ও মনে হয় না যে ও গুন্ডা মস্তান, হবে ঠিক আছে হবে, কিন্তু ওর মনের ভিতরে ও যদি আপনি আর ও দুজনে মিলে এক জায়গায় বসে কেউ আপনাকে 2 কাপ চা দেয়, তো আপনি একটু এদিকে ঘুরে তাকালেই দেখবেন ওই চার মধ্যে ও বিষ ঢেলে দেবে। ও হচ্ছে একদম বিষ, পটাশিয়াম সাইনাইড। কেন মনে হচ্ছে আপনার? ঠিক আছে, আপনি তো ছোটবেলা থেকে দেখেছেন, সেরকম কোনো কেন পরে ওর অ্যাক্টিভিটি এমন হয়েছে, টাকার পাওয়ার, প্রশাসনিক পাওয়ার এমন হয়েছে, ধরাকে সরা জ্ঞান করে না, কিন্তু মুখ মিষ্টি, সামনে মুখ মিষ্টি আর পিছনে পুরো একদম পটাশিয়াম সাইনাইড। আচ্ছা, অন্য কাউন্সিলররা কি দেবরাজের কথায় চলতো? হ্যাঁ, দেবরাজের কথা আফসোস চলতো, দেবরাজের কথা। শুধু বিধাননগর নয়, মানে তারাও দক্ষিণ কাউন্সিলর, দমদম দেবরাজ পুরসভাতেও। দক্ষিণ দমদম পুরো এই সমস্ত চত্বরে, শুধু বিধাননগর পৌরসভা না, দক্ষিণ দমদমও ও পুরো কন্ট্রোলে করতো। তারাও কাউন্সিলর, দেবরাজও কাউন্সিলর। দেবরাজের মধ্যে এমন কি ছিল যেটা তাদের মধ্যে ওই যে- ছিল না? তাদের দেবরাজের কথা শুনে চলতে হতো। কথা চলতে হতো একটাই কারণে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট হাত। পুলিশ মহলটা ওই দেখতো, এই চত্বরে যত পুলিশ মহল ছিল ওই সব সামলাতো। কারণ অতনু সোশ্যাল মিডিয়ায় পাওয়া ভিডিওতে দেখা গেছে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দেবরাজ আমার ভাই, ভাইয়ের তকমা যিনি পেয়ে গেছেন তার তো বিরাট সাহস হবেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় ব্যক্তি তৎকালীন শাসক দলের, নাম্বার টু। তো আপনি এই যে দেবরাজ চক্রবর্তী, সমরেশ চক্রবর্তী, এদের তো সাগরেদ ছিল অনেক, প্রচুর। এই সাগরেদরা তারাও বিরাট রোজগার করতো। হ্যাঁ, অবশ্যই করতো। এরকম কোনো অভিজ্ঞতা আছে? সাগরেদরাও এসে আপনাকে হুমকি দিয়ে হ্যাঁ, যাচ্ছে? আছে তো, ভিডিও আছে তো আমার কাছে, সাগরেকরা আছে, ভিডিও দেখাবো আমার সেই কাছে। সব সাগরেদরা এখন কোথায়? সেগুলো কি সব পালিয়ে বেড়াচ্ছে তো, মানে কিছু জেলও খেটেছে। তারা আমি বিজেপিতে case ঢোকার করেছিলাম, চেষ্টা জেলও করেনি? খেটেছে। তারা আমি বিজেপিতে এনএক্সে মামলা করেছিলাম কলকাতা হাইকোর্টে। তীর্থঙ্কর ঘোষ আমাকে 2টো পুলিশ প্রোডাকশন দিয়েছিল, কিন্তু এরাই এদের ক্ষমতায়, সেটাও আমি পাইনি। অতনু, আচ্ছা, এই যে সাগরেদদের কথা বলছেন, এরা কেউ বিজেপিতে যায়নি? বিজেপিতে যাওয়ার চেষ্টা করেন? বিজেপিতে যাওয়ার চেষ্টা করেনি, বিজেপিতে এখন নেবে না এই সাগরেকদের, এখন কেন পরেও নেবে না। বিজেপির একটা সেন্ট্রাল পার্টি, এদের একটা রুল আলাদা, এরা তোলাবাজি না। আচ্ছা, আমাদের মনে থাকবে আপনার যে স্বপন রায়চৌধুরীর বক্তব্য আমরা শোনাচ্ছিলাম, যিনি বলছেন যে 4 বার ব্যবসা বন্ধ করতে হয়েছে, 4 বার। আপনার ক্ষেত্রে আপনি কাজ বন্ধ করে দিতে হবে, অন্য কোথাও গিয়ে কাজ করতে হবে, এরকম ভাবনা চিন্তা কখনো মাথায় এসেছে? হ্যাঁ, একদম ভাবনা চিন্তা মাথায় এসেছে যে বেঙ্গলে আর কাজ করব না, বাইরে গিয়েই কাজ করব। মানে আমার ছেলে মেয়ে ভালো স্কুলে পড়াশুনো করে, ঠিক আছে, আমাদের তো বাইরে কোনো ঝুট ঝামেলা কিছু নেই, শান্তিতে ফ্যামিলি নিয়ে বসবাস, ব্যবসা করছি। ছোটখাটো প্রমোটার, আমরা বিশাল বড় কিছু নেই। আমার মূল সম্পদ ছিল ওই প্রজেক্টটাই, অনেক কষ্ট করে ওই জায়গাটা করেছি, কিন্তু কারোর সাথে কোনোদিন বেইমানি করি। 10 টাকা রোজও কাজ করেছি, ইট বালি সিমেন্ট মাথায় তুলেছি, কিন্তু কেউ কোনোদিন বলতে পারবে না যে এই ব্যক্তির কাছে আমি কোনো টাকা পয়সা পাই বা বেইমানি করেছি। খুব মানে কত মানসিক হ্যারেজ হয়েছি, কত চিন্তায় হয়েছি, সুগার হয়ে গেছে এই মানসিক। প্রমোটারি করছেন কত বছর ধরে? আমি প্রমোটার করছি 10 বছর, মানে 2016 থেকে? হ্যাঁ, 2016-র পর থেকে। হ্যাঁ। তার আগে আপনি প্রমোটারিতে নামেন? না। কি মনে হয় যে আপনি বামেদের আমলেও তো প্রমোটারি হতো 2011 পর্যন্ত? তাদের একটা সিস্টেম ছিল, তারা এত নোংরামি ছিল তারা এই যে মানে এত তোলাতুলি, এত খায়, এত নিজের পয়সা ভরা, নিজের এগুলো না, এরা তো মানে সীমা, মানে তারপরেও যদি কিছু থাকে সব হারিয়ে ফেলেছে এরা।
আচ্ছা টাকা ছাড়া এদের কোনো গল্পই নেই। আচ্ছা, আপনাদের সেই আপনার প্রজেক্টের কি হলো? প্রজেক্ট এখন তো আমি প্রজেক্টটা ছাড়িয়েই নিয়েছি মানে কোর্ট থেকে। এখন প্রজেক্ট আমার পুরো কমপ্লিট, রেজিস্ট্রিও হয়ে গেছে, প্রজেক্ট পুরো রেডি, ঠিক আছে। কিন্তু মাঝখানে আমার 8টা মাস আমাকে হ্যারেস করালো, আমাকে আতঙ্কে ভুগালো। এবার যদি তৃণমূল কোনো কারণে আসতো, হয়তো আমার ডেড বডিটাই আপনারা নিউজ করতেন, মানে এরকম পজিশনে ছিল। মাঝখান থেকে আপনার 29 লাখ টাকা, সেটাও তো আর না না, ওটা তো মানে 27 লাখ টাকা, ওটাও সমরেশ আমাকে আর দেয়নি। সমরেশ তো এখন জেলে। না, সমরেশকে আমি রিসেন্টলি আবার অন্য একটা মানে আমরা বিজেপির একটা র্যালি করছিলাম, তখন সমরেশ কিছু লোক ফোক দিয়ে ওখানে বসেছিল, তো আমার পরে অ্যাটাক করেছিল। এই পালা বদলের পর? হ্যাঁ, পালা বদলের 4-5 দিন, কত ডেটটা অ্যাকচুয়ালি আমার মনে নেই, অ্যাটাক করেছিল। তারপরে আমি কমপ্লেন করেছিলাম, পুলিশ এত তৎপরতা যে কমপ্লেন করা 2 ঘন্টার মধ্যে সমরেশকে অ্যারেস্ট করে ভিতরে করে দিল। এখন কোথায়? এখন শ্রীঘরে। তারপরে শ্রীঘরে কিছুদিন ছিল, তারপরে বেল নিয়ে বাইরে আছে। দেখতে পান এখন সমরেশকে? হ্যাঁ, আসে, ক্লাবে আসে, ক্লাবে বসে, ঠিক আছে। তার কি বক্তব্য এখন? তার কি বক্তব্য, তার সাথে তো আর আমি কোনো কথা বলি না। এখন তার লয়ার দিয়ে মারফত বলেছে যে কেসটাকে তুলে নাও, ঠিক আছে, কিছু কম্প্রোমাইজ করো। আমি তো ওর বেল ক্যান্সেলেশনের জন্য হাইকোর্টে অ্যাপ্লাই করা আছে, হাইকোর্টে ডেটও আছে, আমার এই 9 তারিখে ডেট আছে, ঠিক আছে। হাইকোর্টে আগে ডেটে ম্যাজিস্ট্রেট বলছে কি করে বেলটা হলো, ম্যাজিস্ট্রেট নিজে বলছে কি করে এই বেলটা হলো, ঠিক আছে। তার কারণ কি, যেদিন পিপি সাহেব কোর্টে না থাকে, শনিবারে মূল অ্যাকিউজড যে 1 নম্বর আসামি, তার বেলটা কি করে হয়? বাকিরা 3 মাস জেল কাটলো, আর মূল আসামি কোর্টে গেল। আর যদি এত প্রভাবশালী হয় অতনু, তাহলে দেবরাজ চক্রবর্তী তো অনেক অনেক বড় বড় মাপের। আসলে এই পুরো ব্যাপারটা পুলিশ তৎপর হয়েছে আপনি বলছিলেন, একদম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এখন আসার পরে পুলিশের যে তৎপরতা, নিষ্ঠার সাথে যে এত সুন্দর কাজ করছে, মানে কমপ্লেন গেলে 8 ঘন্টাও টাইম নিচ্ছে না, সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু। আমি এই জায়গাটাই বোঝার চেষ্টা করছিলাম আপনার থেকে, সেই পুলিশরাই রয়েছেন যারা বাইরে গার্ড দিচ্ছেন, তারাই রয়েছেন, থানাও সেই এক। যখন আপনি গিয়েছেন আপনার মাথা ফেটে গেছে, আপনি কমপ্লেন লিখতে গিয়েছিলেন, সেই থানা সেই এবারও সেই একই থানা, শুধু মাঝখানে একটা পালা বদল। কতটা বদল দেখলেন? দেখুন, আমার যা আইডিয়া যেটা আছে সেটা হচ্ছে, প্রভাব যদি নেতারা খাটায় উপর থেকে, টপ মহল থেকে, যদি তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে তো পুলিশের কিছু করার নেই এখানে, পুলিশ তো তাদের কথাই শুনবে। আর আজকে মানে আমাদের যে মুখ্যমন্ত্রী, তার একদম মানে ফুললি অর্ডার আছে, কোনো দুর্নীতির সাথে কম্প্রোমাইজ না, তোলাবাস তোলো, জেল ভরো। আচ্ছা, আপনার অভিজ্ঞতা আছে শুধু প্রমোটার নয়, আপনাদের থেকে নয়, বিভিন্ন দোকানদার, ফুটপাতে যারা বসে, ফুটপাতে ছোট ছোট যারা ব্যবসায়ীর কাছে, যারা ঝালমুড়ি পর্যন্ত বিক্রি করে, ছোট ছোট ব্যবসায়ী, সবার কাছ থেকে হপ্তা নিত, সবার কাছ থেকে। ফলের দোকান বলুন, ঝালমুড়ি বিক্রি করুন, চপ বিক্রি করুন, যারা সবার কাছ থেকে একটা রেট বাঁধা ছিল, বিভিন্নভাবে টাকা তোলার কালেকশনের লোক ছিল। মানে অতনু এর ক্ষেত্রে কেউ বলতে পারবেন না যে পালা বদলের আগে কেন বলেননি। উনি তো পালা বদলের আগেই বিরাট বিরাট অভিযোগ করেছেন, আমরাই দেখিয়েছি, মার খেয়েছেন, ক্যামেরার সামনে এসেছেন। দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল উনি বলছেন।